আচ্ছা, আজকে পড়াবো হচ্ছে মেনিয়ার্স ডিজিজ। মেনিয়ার্স ডিজিজটা হচ্ছে ইনার ইয়ারের একটা ডিজিজ, মেনিয়ার্স ডিজিজ। This is the disease for the inner ear. প্রথমে আমি একটু অ্যানাটমিতে যাচ্ছি। এই অ্যানাটমিটা যদি বোঝা যায় তাহলে মেনিয়ার্স ডিজিজটা বুঝতে সুবিধা হবে। এখানে ইনার ইয়ারের স্ট্রাকচার আছে, দেখো ইনার ইয়ারে দুইটা থাকে, পার্ট থাকে, bony labyrinth and membranous labyrinth. Outer labyrinth is bony, আর inner covering is membranous. তাহলে দুইটা কাভারিং থাকে, bony and membranous. তো এখানে দেখো, this is the semicircular canal. This one semicircular canal. তিনটা semicircular canal থাকে, superior semicircular canal, তারপরে horizontal semicircular canal or lateral semicircular canal, circular canal, and this is the cochlea. এই যে snail shape, this is the cochlea. এটা হলো outer covering হচ্ছে bony labyrinth. স্যার স্লাইডটা দেখতে inner পাচ্ছি covering এ থাকে হচ্ছে outer covering এ bony labyrinth. এখানে একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটার নাম কি? আচ্ছা, তাহলে বলতেছিলাম যে inner ear there are two parts, outer bony layer and inner membranous layer. তাহলে bony যে ল্যাবিরিন্থ, bony ল্যাবিরিন্থে একটা ফ্লুইড থাকে, পেরিলিম। পেরিলিম, ভেরি গুড, পেরিলিম। আর membranous ল্যাবিরিন্থে একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডের নাম বলো। এন্ডোলিম। এন্ডোলিম, তাই না? এন্ডোলিম। আচ্ছা, মিনিয়াস ডিজিজটা আমরা মানে এখানে মানে মিনিয়াস ডিজিজটা সমস্যা তাহলে কোথায়? এন্ডোলিম্পের সমস্যা। এন্ডোলিম্পের সমস্যার জন্য এখানে আমি আসতেছি পরে। এন্ডোলিম্পের প্রবলেমের জন্য মিনিয়াস ডিজিজটা এটা একটা কারণ আর কি। তো এখন এখানে যে দেখো যে এই অ্যানাটমিটা একটু বুঝতে হবে। অ্যানাটমিটা তো বুঝতে পারছো না? সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানেল, হরাইজন্টাল সেমিসার্কুলার ক্যানেল এন্ড পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল। হ্যাঁ, আর এটা হলো ককলিয়া। ঠিক ইনার যে পার্টটা, এখানে কি কি থাকবে? স্যাকিউল, ইট্রিকুল, দেন থাকবে ককলিয়ার ডাক। এই তো, এটাই তো অ্যানাটমি নাকি? মনে আছে কি কিছু? স্যার ওয়েটিং রুমে আছে একজন। This is the atrial and saccule. This is the part of membranous labyrinth. bony labyrinth যে ভিতরের যে কাভারিং এ থাকে atrial and saccule। আর এটা হলো this is the cochlear duct। এই যে একটা প্যাচানো একটা স্ট্রাকচার স্নেল শেপ, এটা হলো cochlear duct, ঠিক আছে? this is the endolymphatic duct। হ্যাঁ, এই স্ট্রাকচারগুলো বুঝতে হবে। স্যার স্যার ওয়েটিং রুমে একজন আছে, ও জয়েন করতে পারছে না। দিচ্ছি জয়েনিং অ্যাডমিট দিলাম তো, নেটওয়ার্কে খুব প্রবলেম আসছে। এখন ঠিক আছে? ওকে, তাহলে এই যে ইট্রিকল সেকিউলটা দেখো, ইট্রিকল সেকিউল এন্ড ককলিয়ার ডাক্ট, এন্ড দিস ইজ দ্য এন্ডোলিম্ফেটিক ডাক্ট। এটুকু দেখে রাখো, আমি পরে আসতেছি আবার। এটা কি করব? ডেফিনেশন, মিনিয়াস ডিজিজের ডেফিনেশনটা আমাদের জানতে হবে একটু। It is the disease of the inner ear characterized by fluctuating sensorineural hearing loss,
ভার্টাইগো, টিনাইটাস এন্ড ফুলনেস অফ ইয়ার। তাহলে কয়টা পার্ট আছে এখানে, কয়টা মানে সিম্পটম, কি কি সিম্পটম থাকবে? ডিজিজটা কি ইনার ইয়ার না মিডল ইয়ার? ইট ইজ দ্য ডিজিজ ফর দ্য, তুমি ওর কল দিও তো, আটটার কল দিয়ে দেবো। শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, it is the disease of the inner ear characterized by আচ্ছা ফ্লাকচুয়েটিং মানে কি, ফ্লাকচুয়েটিং সেন্সোরিয়াল হিয়ারিং লস। এই ডেফিনিশন না বুঝলে তো বোঝা যাবে না একদম। বলো, ফ্লাকচুয়েট একজন বলতে পারবে? একজন পারবে না? সেন্সরি হিয়ারিং লস থাকবে, কিন্তু সেটা হচ্ছে মানে একবার বেশি থাকবে, হিয়ারিং লসটা একবার কম থাকবে। মানে পেশেন্ট দেখা যাবে নরমাল হিয়ারিং থাকবে, আবার হিয়ারিং লস থাকবে। হ্যাঁ, পেশেন্ট ইন বিটুইন দ্য অ্যাটাক পেশেন্ট রিভিউজ নরমাল। যখন অ্যাটাক হবে, মিনিয়াস ডিজিজের অ্যাটাক হবে, তখন হিয়ারিং লস থাকবে সেন্সোরিয়াল, কিন্তু যখন অ্যাটাক থাকবে না, রিকভারি হবে, তখন পেশেন্ট দেখা যাবে বেটার ফিল করবে, নরমাল। বলছে যে ফ্লাকচুয়েটিং সেন্সোরিয়াল হিয়ারিং লস। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার শোনা যাচ্ছে না, কথা অনেক আটকে আসতেছে। আচ্ছা, ভার্টাইগো। নেক্সট হচ্ছে ভার্টাইগো। ভার্টাইগো থাকবে, টিনাইটাস থাকবে। টিনাইটাস মিন্স কি বলো? টিনাইটাস বলো, টিনাইটাস। স্যার কোনো কানে ঝিরঝির করে সাউন্ড হবে। টিনাইটাস হচ্ছে বলো সেন্সেশন অফ নয়েজ ইন দ্য ইয়ার, কানে শব্দ হবে না, সেটা বিভিন্ন ধরনের শব্দ, বাঁশি শব্দের মতো, তারপরে মেশিনের শব্দের মতো বিভিন্ন ধরনের শব্দ হবে। আরেকটা হচ্ছে ফুলনেস অফ ইয়ার, পেশেন্ট বলবে যে কান ভারী ভারী লাগে, ভারী ভারী লাগবে, এরকম একটা তার ফিলিংস হবে। তাহলে এই ডেফিনিশনটা তো বুঝতে পারছো না? যাবো সামনে যাবো। চারটা: ফ্লাকচুয়েটিং সেন্সোরিয়াল হিয়ারিং লস, ভার্টাইগো, টিনাইটাস এন্ড ফুলনেস অফ ইয়ার। নেক্সট, Meniere's disease. It is also known as the hydrops of endolymph, as the endolymphatic system is dilated. এই কথাটার মানে হলো এন্ডোলিম্ফেটিক সিস্টেম ইজ ডাইলেটেড। তাহলে এন্ডোলিম্ফ কোথায় থাকে? মেমব্রেনাস লেভেলিতে, তাই না? সেটা স্যাকিউল, ইট্রিকুল, এই যে এখানে দেখো, এই যে স্যাকিউল, ইট্রিকুল, এখানে এন্ডোলিম্ফ থাকে। আর কি থাকে? এই যে ককলিয়ার ডাক, এখানে এন্ডোলিম্ফ থাকে, তাই না? এই জায়গাতে সমস্যা। আর ওয়েটিং রুমে একজন আছে। বারবার এরকম করে দেরি করে আসতে তো সমস্যা। এতক্ষণ হয়ে গেল, এখনো অ্যাডমিট। আচ্ছা, এন্ডোলিম্ফেটিক সিস্টেম ইজ ডাইলেটেড। এখানে ডাইলেটেড হয়ে যাবে। কেন ডাইলেটেড হবে? এন্ডোলিম্ফ ডিউ টু ওভার প্রোডাকশন অর ডিফেক্টিভ অ্যাবজর্পশন। দুইটা কথা, আমি আসতেছি সামনে। তাহলে এই কথাটা বুঝতে হবে, হাইড্রপস of endolymph as the endolymphatic system is dilated. Meniere কে ছিল? একজন ফিজিশিয়ান ছিল of Paris. Meniere, a physician of Paris, described this disease 1861, 1 year before his death. সে যখন মৃত্যুবরণ করে মারা যায়, তার 1 বছর আগে এই ডিজিজটা ডেসক্রাইব করে যায়। একজন মানে ফিজিশিয়ান ছিল ফ্রান্সের, মানে প্যারিসের একজন ফিজিশিয়ান ছিলেন। এই নাম অনুসারে মেনিয়ার্স ডিজিজ। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, মেন প্যাথোলজি দেখো। মেন pathology is the distension of endolymphatic system that affect the scala media, saccule, itricule and semicircular canal.
This is due to either increased secretion of the endolymph or faulty absorption of both. Naturally, endolymph is secreted by stria vascularis and absorbed through the endolymphatic sac, which is situated in between the two layers of the dura mater. এই কথাটা মানে কোথাও যদি না বুঝো তাহলে আমাকে বলো। একটা কথা বলছে যে ডিস্টেনশন হবে এন্ডোলিম্ফেটিক সিস্টেম যেখানে এন্ডোলিম্ফ থাকে, হ্যাঁ, এফেক্ট দ্য স্কেলা মিডিয়া। কক্লিয়ার ডাক্টকে যদি আমরা সেকশন করি, ক্রস সেকশন করি, তাহলে তিনটা পার্ট পাবো, স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া এন্ড স্কেলা টিম্পানি। তিনটা আমরা পার্ট পাবো। এখানে দেখো, দিস ওয়ান কক্লিয়ার ডাক্ট। এই কক্লিয়ার ডাক্টকে যদি আমরা ক্রস সেকশন করি তাহলে তিনটা পার্ট পাবে। দিস ইজ দ্য স্কেলা ভেস্টিবুলি। এই একটা মেমব্রেন থাকে, এটার নাম হলো রেসনার্স মেমব্রেন। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, রেসপন্স করতে হবে। This is the Resner's membrane, is above. This is the scala vestibuli. This is the scala media, and this one, এটা basilar membrane. তিনটা membrane, দুইটা membrane দ্বারা তিনটা পার্টে ভাগ করা হয়েছে। This is the basilar membrane. This is the Resner's membrane. তাহলে স্কেলা মিডিয়া মাঝখানে যেটা, হ্যাঁ, এটার নাম হলো স্কেলা মিডিয়া। অ্যাবাভ যে স্ট্রাকচার সেটার নাম হলো স্কেলা ভেস্টিবুলি, এন্ড বিলো যে স্ট্রাকচার সেটাকে বলা হয় স্কেলা টিম্পানি। তিনটা পার্ট থাকে। ওকে, এখন দেখো আবার আগের জায়গায় যাচ্ছি আমি। এই পার্টটা কি? তাহলে কক্লিয়ার ডাক্ট, দ্যাট ইজ যেখানে এন্ডোলিম্ফ থাকে। কক্লিয়ার ডাক্টে এন্ডোলিম্ফ থাকে না? কক্লিয়ার ডাক্ট, স্যাকিউল, রেটিকুল, এখানে এন্ডোলিম্ফ থাকে। কক্লিয়ার ডাক্টকে যদি আমরা ক্রস সেকশন করি তাহলে তিনটা পার্ট পাওয়া যাবে। এই স্কেলা মিডিয়াতে এই প্রবলেমটা দেখো। তাহলে মেইন প্যাথোলজি ইজ দ্য ডিস্টেনশন অফ এন্ডোলিম্ফেটিক সিস্টেম দ্যাট এফেক্ট দ্য স্কেলা মিডিয়া। ওই যে স্ট্রাকচারটা দেখালাম, স্কেলা মিডিয়া, স্যাকিউল, রেটিকুল, হ্যাঁ, একটু আগে দেখাইছি আমি। তারপর সেমিসার্কুলার ক্যানাল। দিস ইজ ডিউ টু ইনক্রিজ সিক্রেশন অফ এন্ডোলিম্ফ আর ফল্টি অ্যাবজর্পশন। তাহলে এন্ডোলিম্ফের সিক্রেশনটা যদি বেড়ে যায় অথবা অ্যাবজর্পশনে কোনো সমস্যা হয়, ফল্টি, ঠিকমতো অ্যাবজর্পশন না হয়, হ্যাঁ, তাহলে এই ডিজিজটা ডেভেলপ করে। ন্যাচারালি এন্ডোলিম্ফ ইজ সিক্রেটেড বাই স্ট্রায়া ভাস্কুলারিস এন্ড অ্যাবজর্বড থ্রু দ্য এন্ডোলিম্ফেটিক ডাক্ট। দিস ইজ দ্য এন্ডোলিম্ফেটিক ডাক্ট। এই যে এন্ডোলিম্ফেটিক ডাক্ট দিয়ে এন্ডোলিম্ফটা অ্যাবজর্পশন হয়, ঠিক আছে? এটা স্যাকিউল, রেটিকুল থেকে এন্ডোলিম্ফ এসে এই ডাক্টের মাধ্যমে অ্যাবজর্পশন হয়ে যায়, সাব অ্যারাকনয়েড স্পেসে চলে যায়। তাহলে যদি এই ডাক্টের মাধ্যমে এখানে যদি কোনো পাথওয়েতে প্রবলেম থাকে তাহলে এই সমস্যা। এই কথাটাই বলছে, ন্যাচারালি এন্ডোলিম্ফ ইজ সিক্রেটেড বাই stria vascularis and absorbed through the endolymphatic sac, which is situated in between the layer of dura mater. Clear? যাবো সামনে যাবো? জি স্যার। হ্যাঁ, সামনে যাচ্ছে। এটা স্ট্রাকচার একটু আগে দেখালাম। এটিওলজি বা কজ, এখানে বলতেছে যে এক্সাক্ট কজ ইজ আননোন, exact causes is not known. There is a genetic predisposition to human leukocyte antigen CW7. এখানে লিউকোসাইটের একটা অ্যান্টিজেনে এখানে যদি কোনো এই জেনেটিক একটা প্রিডিসপোজিশন আছে, HLA মানে হচ্ছে হিউম্যান লিউকোসাইট। লিউকোসাইট তো জানোই, লিউকোসাইটে একটা অ্যান্টিজেন থাকে, CW7 একটা অ্যান্টিজেন থাকে। এখানে যদি কোনো ডিফেকশন থাকে, জেনেটিক্যাল কোনো প্রবলেম থাকে, তাহলে এই ডিজিজটা হতে পারে। এক নম্বর কজ হলো আননোন, নট নোন আর কি। 2 নম্বরে হচ্ছে ডিফেক্টিভ অ্যাবজর্পশন ফ্রম দ্য এন্ডোলিম্ফেটিক স্যাক। একটু আগে দেখালাম, হ্যাঁ, এন্ডোলিম্ফেটিক স্যাকে যদি কোনো ডিফেক্ট থাকে তাহলে। আর একটা হলো বেসোমোটর ডিস্টারবেন্স। বেসোমোটর ডিস্টারবেন্স তো জানোই, সিম্প্যাথেটিক যদি কোনো প্রবলেম থাকে। অ্যালার্জি, হ্যাঁ, অ্যালার্জি কন্ডিশন হতে পারে। সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন। সোডিয়াম কি, যারা সোডিয়াম ক্লোরাইড বেশি ইনটেক করবে, হ্যাঁ,
তাদের হতে পারে। হাইপোথাইরয়েডিজমের সাথে একটা রিলেশন আছে, অটো ইমিউন অ্যান্ড ভাইরাল কজ। ভাইরাল কজ, অটো ইমিউন, এগুলো একটা কজ আর কি। নেক্সট, ক্লিনিক্যাল ফিচার কাদের বেশি হবে? মেল অ্যান্ড ফিমেল। তাহলে এখানে বেশি কাদের, মোর কমন কাদের? মেল। হ্যাঁ, মেল পেশেন্টদের বেশি হবে। ইউনিল্যাটারাল, এই ডিজিজটা বাইল্যাটারাল না ইউনিল্যাটারাল? তাহলে ইউনিল্যাটারাল কেসে 50% কেসে ইউনিল্যাটারাল। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার, জি স্যার। ইউনিল্যাটারাল কেসে 50% পেশেন্টকে ইউনিল্যাটারাল থাকবে, মানে এক কানে একটা ইয়ারে সাধারণত এই ডিজিজটা ডেভেলপ করবে। হ্যাঁ, এজ 30 ইয়ার্স টু 55 ইয়ার্স। এজ একটা রেশিও আছে, ভ্যালু আছে কত? 30 থেকে 55 ইয়ার্স। হ্যাঁ, 30 থেকে 50 ইয়ার্স। তাহলে মেলদের বেশি হয় ইউনিল্যাটারাল ডিজিজটা, ইউনিল্যাটারাল মানে এক কানে বেশি হবে। তারপরে হচ্ছে 30 to 50 ইয়ার্স। Symptoms are due to mixing of endolimb and perilimb by rupture of Resinus membrane. এই যে একটু আগে দেখালাম Resinus membrane, this is the Resinus membrane, ঠিক আছে? এই Resinus membrane, এন্ডোলিম্ব তো এখানে থাকে, স্কেলার মিডিয়াতে থাকে। ওকে, স্কেলার মিডিয়াতে এন্ডোলিম্ব থাকার ফলে ডাইলেটেড হতে হতে এন্ডোলিম্ব প্রোডাকশন বা মানে এটা যখন ওভারফ্লো হয়ে যায় তখন এই মেমব্রেনটা ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, রাপচার হয়ে যায়। তখন এদিকে থাকে পেরিলিম্ব, স্কেলা ভেস্টিবুলিতে পেরিলিম্ব থাকে, আর এখানে থেকে এন্ডোলিম্ব, এই দুটো মিক্সিং হলে তখন এই সিমটমগুলো অ্যাপিয়ার করে। তাহলে ক্লিনিক্যাল ফিচার, এই লাইনটা বুঝতে পারছো তো না? এন্ডোলিম্ব এন্ড পেরিলিম্ব, জি স্যার। হ্যাঁ, রেসিনাস মেমব্রেনটা রাপচার হয়ে যায় এন্ডোলিম্ব ওভার প্রোডাকশনের জন্য, ডিলেড অ্যাবজর্পশনের জন্য, যে স্কেলার মিডিয়াটা ডাইলেটেড হয়ে যাওয়ার ফলে রেসিনাস মেমব্রেনটা রাপচার হয়ে যায়। এটাই ব্যাপার। এজ ডিস্ট্রিবিউশন এটা খুব বেশি দরকার নাই, 30 থেকে 55 ইয়ার্স। ভার্টাইগো, এখন ভার্টাইগোটা কেমন থাকে? পেশেন্টের ভার্টাইগো কেমন থাকে? সাডেন, হঠাৎ করে ভার্টাইগো হবে। প্যারক্সিজমাল, প্যারক্সিজমাল মানে কি একদম বলতে পারবা? প্যারক্সিজমাল মিন্স, বলো, একজন রেসপন্স করো। স্যার হঠাৎ করে হবে। প্যারক্সিজমাল হচ্ছে সাডেন সিভিয়ার, ঘটনাটা ঘটবে হঠাৎ করে, এমনকি সিভিয়ার হবে। এটার নাম হলো প্যারক্সিজমাল, কামস ইন অ্যাটাক। তাহলে সাডেন প্যারক্সিজমাল কামস ইন অ্যাটাক। হ্যাঁ, অ্যাটাক যখন হবে তখন এই যে সাডেন সিভিয়ার অবস্থায় হবে, সাডেন হঠাৎ করে হবে। লাস্ট ফর 10 মিনিট টু 20 মিনিট। কতক্ষণ থাকবে ভার্টাইগোটা? 10 মিনিট থেকে 20 মিনিট, 10 to 20 মিনিট পর্যন্ত সাধারণত ভার্টাইগোটা থাকে। এটা কেমন থাকবে? রোটেশন অফ হিমসেলফ অন হিজ এনভায়রনমেন্ট। পেশেন্ট মনে হবে যে আমি মাথা ঘোরাচ্ছে আমার। হ্যাঁ, রোটেশন, রোটেশন অফ হিমসেলফ, নিজে মনে হবে যে মাথা ঘোরাচ্ছে। হ্যাঁ, অন হিজ এনভায়রনমেন্ট মানে চারদিকে যখন তাকাবে তখন মনে হবে সবকিছু ঘুরতেছে আর কি, এই তো। আপস এন্ড ডাউন লাইক এ শিপ ইন স্টর্মি সি। তোমরা নদীতে বা সমুদ্রে ইয়ে করছো, শিপে যাতায়াত করছো? জি স্যার। আচ্ছা, এই সময়টা যখন ঢেউ থাকে বেশি বা যখন কোনো ঝড়ের কবলে, তখন ওঠানামা করে, তাই না? শিপটা ওঠানামা করে ঢেউয়ের মধ্যে বাতাসে। যে আপস এন্ড ডাউন যে ফিলিংসটা হয় ওই রকম থাকবে। হ্যাঁ, ভার্টাইগোর ধরনটা থাকবে এরকম, আপস এন্ড ডাউন লাইক এ শিপ ইন স্টর্মি সি। একটা ঝড়ের মধ্যে, একটা সমুদ্রের ঝড়ের মধ্যে একটা শিপ যেরকম ওঠানামা করে ওই রকম মনে হবে, পেশেন্টের মনে হবে যে এই অবস্থা, ফিলিংসটা ঠিক ওই রকম, এক্স্যাক্টলি এরকমই লাগে। আচ্ছা, আর কি থাকবে? নাউসিয়া, ভমিটিং, ফুলনেস অফ ইয়ার, নিস্টিগমাস। নাউসিয়া থাকবে, ভমিটিং থাকবে, ফুলনেস। ডেফিনেশনে আছে যে ফুলনেস, পেশেন্ট বলবে যে আমার কান খুব ভারী হয়ে আছে,
নিস্টিগমাস কি? ইনভলান্টারি অসিলেটরি মুভমেন্ট অফ আইবল, তাই না? নিস্টিগমাস থাকতে পারে পেশেন্টের। স্পন্টিনিয়াস রিমিশন মে বি আওয়ার টু ইয়ার। সাধারণত এটা রিমিশন হয়ে যায় 1 ঘন্টা পরে হতে পারে অথবা 1 বছর পরেও হতে পারে, এই কথাটাই বলছে এখানে। স্পন্টিনিয়াস রিমিশন মে বি আওয়ার টু ইয়ার, নট অ্যাসোসিয়েটেড উইথ আনকনসিয়াসনেস, কিন্তু এই ক্ষেত্রে পেশেন্টের কোনো আনকনসিয়াসনেস ডেভেলপ করবে না। তাহলে কি জানতে পারলাম? সার্টেন প্যারাক্সিজমাল কামস ইন অ্যাটাক, লাস্ট ফর 10 to 20 মিনিট, বার্ডাইকো থাকবে 10 থেকে 20 মিনিট, রোটেশন থাকবে, পেশেন্টের এনভায়রনমেন্টের সাথে রোটেশন হবে, আপস এন্ড ডাউন, ওঠানামা করবে, হ্যাঁ, তারপরে নাউসিয়া ভমিটিং ফুলনেস থাকবে। স্পন্টিনিয়াস রিমিশন মেবি আওয়ার টু ইয়ার, 1 ঘন্টার মধ্যে রিমিশন হতে পারে অথবা 1 বছর লাগতে পারে এই ডিজিজটা থেকে রিমিশন নিতে। নট অ্যাসোসিয়েটেড উইথ আনকনসিয়াসনেস, পেশেন্ট কোনো আনকনসিয়াসনেস হবে না। এত কিছু ঘটনা ঘটবে, হ্যাঁ, কিন্তু পেশেন্ট কনসিয়াস থাকবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। অজ্ঞান হবে না, পেশেন্ট কোনো অজ্ঞান হবে না। নেক্সট, হিয়ারিং লস কেমন থাকবে? কন্ডাক্টিভ না সেন্সরি নিউরাল? বলো। Sensory neural hearing loss. Sensory neural hearing loss, but because it is the disease for inner ear. Fluctuating, sudden, fluctuating কি মানে পেশেন্ট বেটার ফিল করবে আবার হিয়ারিং লস হবে, এরকম। যখন অ্যাটাক হবে তখন পেশেন্টের হিয়ারিং লস থাকবে, যখন রিমিশন হবে তখন বেটার ফিল করবে, বলবে যে আমি ভালো শুনতেছি এখন। ডিজিজটা প্রগ্রেসিভ, আস্তে আস্তে বাড়তে থাকবে, দিন দিন এটা প্যাথোলজিটা আরো বাড়বে, সমস্যাটা বাড়বে। লো ফ্রিকোয়েন্সি লস ফার্স্ট, লেটার হায়ার ফ্রিকোয়েন্সি। এখানে আমি অডিওগ্রামে দেখাবো। ফ্রিকোয়েন্সি বলতে এখানে অডিওগ্রাম, যেটা অডিওলজি, পিউটোনোডিমেট্রিতে লো ফ্রিকোয়েন্সিতে বেশি হিয়ারিং লস দেখা যাবে। যখন লেট স্টেজে, যখন দিন দিন এটা বাড়বে পেশেন্টের, তখন হায়ার ফ্রিকোয়েন্সিতে চলে যাবে। আমি দেখাবো একটু পরে। টিনাইটাস, কনস্ট্যান্ট হাই পিচ, hissing noise, exaggerated during attack, constant high pitch থাকবে tinnitusটা অনেক বেশি। hissing noise মানে ঝাপসা একটা নয়েজ থাকবে hissing। তারপর হচ্ছে exaggerated during attack, যখন অ্যাটাক হবে তখন tinnitusটা বেড়ে যাবে। ইনভেস্টিগেশন, এখানে আমাদের দুইটা দরকার, একটা সিটি স্ক্যান আর একটা পিউটোনোডিমেট্রি। ক্যালোরি টেস্ট আর গ্লিসেন টেস্টটা এখন এগুলো ইউজ করা হয় না ইউজুয়ালি, হ্যাঁ, এটার ভ্যালুটা খুব একটা বেশি না। তাহলে পিউটোনোডিমেট্রি নিয়ে আমরা কথা বলবো। নেক্সট, তাহলে পিটিএ, ক্যালোরি টেস্ট, তারপরে সিটি স্ক্যান এন্ড গ্লিসার টেস্ট। ক্যালোরি টেস্টটা হচ্ছে নরমাল, এখানে টেম্পারেচারের সাথে একটা ভেরিয়েশন আছে, হট ওয়াটার, কোল্ড ওয়াটার, এক্সটার্নাল অডিটরি ক্যানেলে দেওয়ার পরে যে কানটা ফাংশনিং থাকবে, ইয়ারটা ফাংশনিং থাকবে, হ্যাঁ, আরেকটা হলো মানে নন ফাংশনিং ইয়ার, এরকম করে একটা টেস্ট করে। কিন্তু ক্লিনিক্যাল এটা এখন প্র্যাকটিস করা হয় না। পিউটোনোডিমেট্রিতে আমরা চলে যাচ্ছি। পিউটোনোডিমেট্রি, এখানে দেখো দুইটা ইয়ারই দেখানো আছে। এই একটা ইয়ারের, এটা রাইট ইয়ার এন্ড লেফট ইয়ার। এখানে দেখো আমি একটা কথা বলছিলাম যে lower frequency at first, হ্যাঁ, আর্লি স্টেজে lower frequency বলতে পিউটোনোডিমেট্রিতে কোনটাকে বোঝানো হয়? যে 250, 500, তার ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সি গুলো লোয়ার ফ্রিকোয়েন্সি বলে। তাহলে এই ডিজিজ প্রসেসটা যখন ডিজিজ শুরু হবে তখন দেখো এই রানিং আউট, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এই পিউটোনোডিমেট্রি একটু দেখো, না দেখলে মানে বুঝে নিতে হবে। এখন এখানে লোয়ার ফ্রিকোয়েন্সি বলতে কি? 250, 500, 1, 2, 4, হ্যাঁ, কিলো হার্টস, এগুলা হলো হায়ার ফ্রিকোয়েন্সি। তো লোয়ার ফ্রিকোয়েন্সি বলতে 250 and 500। দেখুন, দেখা যায় এখানে হিয়ারিং লসটা বেশি, তাই না? একটা দুইটা আছে, বোনি অ্যান্ড এয়ার কন্ডাকশন। বোন কন্ডাকশন আর এয়ার কন্ডাকশন একত্রে মার্চ করে আছে, দেখো।
তাহলে হিয়ারিং লসটা এখানে বেশি, কারণ লোয়ার ফ্রিকোয়েন্সি আগে এফেক্ট হচ্ছে, তারপরে আস্তে আস্তে কার্ভটা উপরের দিকে উঠে যাচ্ছে, এখান থেকে কার্ভটা এখানে চলে আসতেছে, তারপর আবার ফ্ল্যাট হয়ে যাচ্ছে, আবার নিচের দিকে নেমে আসতেছে, এই তো কার্ভটা। তাহলে এই কথাটি বলছে লোয়ার ফ্রিকোয়েন্সি অ্যাট ফার্স্ট এফেক্ট, হ্যাঁ, অ্যান্ড হায়ার ফ্রিকোয়েন্সি লেট স্টেজ। তাহলে এই যে এই লাইনটা যেটা বলতেছিলাম, দেখো এই যে লো ফ্রিকোয়েন্সি লস ফার্স্ট অ্যান্ড লেটার হায়ার ফ্রিকোয়েন্সি, এই কথাটাই এখানে বোঝানো হচ্ছে। এই তো তাহলে লোয়ার ফ্রিকোয়েন্সি অ্যাট ফার্স্ট, এই তো এই এখানে, হ্যাঁ এখানে 250 অ্যান্ড 500, এখানে হিয়ারিং লসটা বেশি। এটা হলো আর্লি স্টেজে, মিনিয়াস ডিজিজের আর্লি স্টেজে এই মানে লোয়ার ফ্রিকোয়েন্সি গুলোতে বেশি লস হবে। আর যখন মানে লেট স্টেজে চলে যাবে ডিজিজটা, তখন হায়ার ফ্রিকোয়েন্সি এখানে লস বেশি হবে। এইগুলোতে এই যে 8 কিলো হার্টজে দেখো, 4 কিলো হার্টজে এখানে লসটা বেশি আসছে, নিচের দিকে নেমে আসছে। এই কথাটাই বললাম। তাহলে কোশ্চেন কি, a 40 years male patient with vertigo, unilateral sensorineural deafness, tinnitus and fullness of ear. What is your diagnosis? What is the investigation? What is the treatment? তাহলে আমরা পেয়ে গেলাম না, 40 ইয়ার্স এজ লিমিটের মধ্যে আছে না, পরীক্ষাতে এরকম সিনারিও থাকবে, বুঝতে পারছো? হ্যালো জি স্যার। 40 ইয়ার্স মানে এজ রেশিও, এজ ভ্যালু কত বলছিলাম, 30 টু 55 ইয়ার্স নাকি, 30 টু 55 ইয়ার্স বলছিলাম। এখানে 40 ইয়ার্সের একটা মেল পেশেন্ট, মেলদের বেশি হয়। তারপরে ভার্টিগো আছে, ভার্টিগো তো আছে, ইউনিল্যাটারাল সেন্সোরিয়াল হিয়ারিং লস আছে, তারপরে টিনাইটাস আছে, ফুলনেস অফ ইয়ার, চারটা ক্রাইটেরিয়া দেওয়া আছে এখানে। মিনিয়াস ডিজিজের ডেফিনেশনে যেটা চারটা ক্রাইটেরিয়া ছিল, চারটা ক্রাইটেরিয়া এখানে ফুলফিল করা হয়েছে। এই জন্যই হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস মানে মিনিয়াস ডিজিজ, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন, কি কি দিব, একটা দিব পিউটিন অলিমেট্রি, সিটি স্ক্যান, এই দুটাই দিব, ক্যালোরি টেস্ট, গ্লিসারিন টেস্ট, এগুলো ডেসক্রিপশন দরকার নাই, নামগুলো দিলেই হবে। হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট, ট্রিটমেন্টে চলে যাচ্ছে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যাও। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস তিনটা নাম জানো, ল্যাবিরিনথাইটিস, অ্যাকোস্টিক নিউরোমা, অটোটক্সিসিটি, ভেস্টিবুলার নিউরোটিস, এই চারটা নাম জানলেই হবে। তাহলে চারটা নাম কি কি, ল্যাবিরিনথাইটিস, অ্যাকোস্টিক নিউরোমা, অটোটক্সিসিটি, ভেস্টিবুলার নিউরোটিস, এগুলো হলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট অ্যাটাক দুইভাবে আমি পড়াবো, ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট অ্যাটাক অ্যান্ড ম্যানেজমেন্ট অফ তাসলিমা আক্তার। এখন অ্যাডমিট হলে কেমন, ক্লাস তো শেষ। Bed rest, management of acute attack. Bed rest in calm and quiet room, supine position with pillow support on the both side, very important। হ্যাঁ, এই কথাগুলো বলতে হবে, পরীক্ষাতে আসবে, এই কথাগুলো লিখতে হবে। Of head to prevent from moving the head, এই লাইনটা কে বোঝা নাই বলো, এই লাইনটা কে বুঝতে পারো নাই আমাকে একটু বলো। বেড রেস্টের যে ব্যাপারটা দেখো, একটু বুঝতে পারছো কিনা ঠিক মতো, সবাই বুঝতে পারছো? রেসপন্স করো। জি স্যার, বুঝতে পেরেছি তাহলে স্যার। পেশেন্টকে কাম এন্ড কোয়াইট রুমে রাখতে হবে, সুপাইন পজিশনে রাখতে হবে, উইথ পিলো সাপোর্ট, মাথার দুদিকে দুইটা বালিশ দিতে হবে, পিলো দিতে হবে, পিলো দিয়ে সাপোর্ট দিতে হবে যাতে হেডটা মুভমেন্ট না হয়। এই কথাটাই বলতে চাচ্ছি এখানে, হ্যাঁ, অফ দ্য হেড টু প্রিভেন্ট ফ্রম দ্য মুভিং দ্য হেড। ওকে, এখানে হেড যদি মুভমেন্ট হয় তাহলে এটা আরো পেশেন্টের সিমটমটা আরো অ্যাগ্রাভেট করবে, এই জন্য হেডটাকে মুভমেন্ট করা যাবে না। এন্ড দেন ভেস্টিবুলার সিডেটিভ, একটা ড্রাগস দিব, ফ্লুপ্যারাজিন 15 to 75 মিলিগ্রাম পার ডে, ওয়ান মানে আইভি, আইএম, ইন্ট্রামাসকুলার ইনজেকশন। টিডিএস মানে কি, 8 আওয়ারলি, যেটা টিডিএসটা বোঝানো হয়েছে 8 আওয়ারলি, ঠিক আছে। নেক্সট সিনারাজিন 15 মিলিগ্রাম 12 আওয়ারলি, ডাইজিপাম 5 to 10 মিলিগ্রাম পার ডে। এই হলো ড্রাগস। তাহলে ড্রাগস গুলো বলো একজন। স্যার, ফ্লুপ্যারাজিন
3 times daily IM দিতে হবে 15 to 75 মিলিগ্রাম। সিনারাজিন এটা হচ্ছে 15 মিলিগ্রাম 12 আওয়ারলি, আর হচ্ছে ডায়াজেপাম 5 to 10 মিলিগ্রাম পার ডে। আচ্ছা, এটা এই ড্রাগসগুলোর নাম কি? ভেস্টিবুলার সিডেটিভ। ভেস্টিবুলকে সিডেশন করে রাখবে যাতে ফাংশনটা স্টপ থাকে। হ্যাঁ, সিডেশন করে রাখবে, মানুষ যেরকম ঘুমিয়ে পড়ে এরকম আর কি। হ্যাঁ, কাম এন্ড কোয়েট করে রাখে এরকম ভেস্টিবুলার সিডেশন যে ফাংশনগুলো। হ্যাঁ, এই জন্যই ভেস্টিবুলার সিডেটিভ দিতে হবে। এখন আসো ম্যানেজমেন্ট অফ ক্রনিক অ্যাটাক। ওই আগের যে পেজটা ছিল কি অ্যাকুট অ্যাটাক, এখন আসো ক্রনিক অ্যাটাক। ক্রনিক অ্যাটাক কি বারবার হয়, মানে মানে অনেক দিন ধরে সাফার করতেছে পেশেন্ট, ভেস্টিবুলার সিডেটিভ দিব। এই ক্ষেত্রে আমরা দিব ওরাল ফর্মে দিব। আর আগেরটা কিভাবে দিছিলাম? ইন্ট্রা মানে মাসকুলার ইনজেকশন দিতে হবে, তাই না? আগেরটা ইনজেক্টেবল ফর্মে দিতে হবে আগে অ্যাকুট কন্ডিশনে। আর এখানে ক্রনিক অ্যাটাকে কি দিতে হবে? ভেস্টিবুলার সিডেটিভ দিব আমরা ওরাল ফর্মে, ট্যাবলেট ফর্মে দিব। ফ্লুরোকোপ্যারাজিন ওই একই ড্রাগস 10 মিলিগ্রাম 3 times daily for 2 months and 5 milligram 3 times daily for 1 month। মানে 3 মাসের একটা ড্রাগসের একটা শিডিউল তৈরি করে দিব। 10 মিলিগ্রাম 3 টাইমস 3 বেলা খেতে দিব 2 মাস। 2 মাস পরে ডোজ কমাই দিব আমরা 5 মিলিগ্রাম করে দিব ডেইলি ফর 3 টাইমস ডেইলি ফর 1 মান্থ। এই তো। এন্ড বেসোডাইলেটর, নিকোটিনিক অ্যাসিড বেসোডাইলেটর, সেরিব্রাল বেসোডাইলেটর হিসেবে এটা কাজ করে। হ্যাঁ, এই বেসোডাইলেটরে কিছুটা মানে ইমপ্রুভ হয় পেশেন্টের যে ফ্লুইডগুলো অ্যাবজর্পশন হতে। হ্যাঁ, যেখানে অবস্ট্রাকশন ছিল সেই অবস্ট্রাকশনগুলো রিলিভ করার জন্য বেসোডাইলেটর ইউজ করা হয়। বিটা হিস্টিন হাইড্রোক্লোরাইড নাম এই ড্রাগসটা বেশি ইউজ করা হয়। বিটা হিস্টিন নামে পাওয়া যায় আর কি, বিসার্ট নামে পাওয়া যায়। তাহলে বিটা হিস্টিন হাইড্রোক্লোরাইড 8 to 16 মিলিগ্রাম 8 আওয়ারলি পার ডে 6 মান্থ। ঠিক আছে, 6 মাস এই ওষুধটা আমরা দিব পেশেন্টকে। অ্যাডভাইস দিব সল্ট ওয়াটার অ্যান্ড স্মোকিং রেস্ট্রিকশন। সল্ট অ্যান্ড ওয়াটার কেন রেস্ট্রিকশন করবো? আমাকে ফ্লুইড কমাতে হবে, ফ্লুইড ইনটেক কমাতে হবে। কারণ কি? ফ্লুইড ইনটেক যদি কমায় তাহলে কি হবে বলো? ফ্লুইড ইনটেক যদি কমায় তাহলে কি কি সুবিধাটা হবে? সল্ট ইনটেক যদি কমায় তাহলে কি সুবিধা হবে বলো? স্যার এটিওলজিতে সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন একটা কজ ছিল, রিটেনশন টেন্ডেন্সি থাকে। তাহলে যদি আমরা ওয়াটারটা ইনটেক কমাই দেই অথবা সোডিয়াম খাবার লবণ যদি কমাই দেই তাহলে ফ্লুইডটা রিটেনশন কম হবে, পেরিলিম্ফ প্রোডাকশন কম হবে। আমরা জানি যে পেরিলিম্ফের ফ্লুইডের মধ্যে সোডিয়াম রিচ ফ্লুইড বেশি থাকে, তাই না? সোডিয়াম আয়নটা বেশি থাকে। যেহেতু মিনারেলস রিচে সোডিয়াম অ্যান্ড মানে পেরিলিম্ফ অ্যান্ড এন্ডোলিম্ফের একটা শান্টিং হয়, মানে রেসিনাস মেমব্রেনটা রাপচার হয়ে যায়, পেরিলিম্ফ আর এন্ডোলিম্ফে মিক্সিং হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা পেরিলিম্ফ যদি কমাতে পারি তাহলে আমাদের এটা পেশেন্টের সিমটমটা কিছুটা ইমপ্রুভ করবে, তাই না? এই জন্য আমাকে ফ্লুইড ইনটেক কমাতে হবে। স্মোকিং রেস্ট্রিকশন, এখানে সিম্পেথেটিক একটা স্টিমুলেশন হয়, নিকোটিন থাকে, নিকোটিনের জন্য এই জন্যই আমরা স্মোকিংটা ইনহিবিট করব। নেক্সট, সার্জিক্যাল ট্রিটমেন্ট, কনজারভেটিভ বা মেডিকেল ট্রিটমেন্ট। কনজারভেটিভ টার্মটা ইউজ কম করা হয়, মেডিকেল ট্রিটমেন্ট হওয়া উচিত ছিল, এখানে মেডিকেল ট্রিটমেন্ট হবে। সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে দুটা, একটা হলো কনজারভেটিভ অ্যাপ্রোচ বা কনজারভেটিভ লেখা বা মেডিকেল অ্যাপ্রোচ বা কনজারভেটিভ অ্যাপ্রোচ, আর একটা হলো ডিস্ট্রাকটিভ অ্যাপ্রোচ। তাহলে কনজারভেটিভ অ্যাপ্রোচটা কি করতে হবে? ইন্ট্রাটেম্পোরাল ইনজেকশন অফ জেন্টামাইসিন। জেন্টামাইসিন কোন ধরনের ড্রাগস বলো? জেন্টামাইসিন কোন ধরনের? অ্যামিনোগ্লাইকোসাইড। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক অ্যামিনোগ্লাইকোসাইড। অ্যামাইনোগ্লাইকোসাইড, ঠিক আছে। অ্যামাইনোগ্লাইকোসাইড একটা ড্রাগ।